আজকে কয়েকদিন পরে নদীতে পানি আবার নিচে নামা শুরু করে দিয়েছে। কয়েকদিন আগে ওই ঘাট বন্ধ গিয়েছিল, তো দেখে বোঝা যাচ্ছে না যে খুব স্রোত, মনে হচ্ছে শান্ত নদী, এর জন্য আসা খুব স্রোত। আমরা একটু দেখবো কীরকম স্রোত, তাই না রায়হান? ইয়েস ক্যামেরায় রায়হান। হ্যাঁ স্যার। এই স্রোত এখান থেকে মোটামুটি শুরু। স্যার আপনার গাটা একটু ছেড়ে দেন স্যার, দেখি মানে আপনি কিভাবে ভেসে যান। আমি অ্যাক্টিভ আছি আর কি, আমার হাত কাজ করতে বলে আমি সে যাচ্ছি না। এই যে চলে যাচ্ছে। স্যার এখন গা ছেড়ে দিয়েছে, স্যার ছিল এই বরাবর, আমি আর অ্যাক্টিভ নাই। এখন স্যার অলরেডি এই যে খুব তীব্র স্রোতের কারণে সে বাইরের দিকে যাচ্ছে। যেটা আমরা পদার্থবিজ্ঞানে আমরা নদী নৌকার যে ম্যাথগুলো আছে, নদী নৌকার যে ম্যাথগুলো পড়ি, এই ম্যাথে আমরা থিওরিটিক্যাল জিনিস যা পড়েছিলাম এটা এখন স্যারের মাধ্যমে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। রাইট। আমি কিন্তু আমার পা কিন্তু অ্যাক্টিভ আছে, কিন্তু এগেইনস্ট দ্য কারেন্ট না। এখন আমি আবার এগেইনস্ট দ্য কারেন্ট যাবো, স্রোতের প্রতিকূলে যাবো। এই যে কিন্তু এখানে একটা সাইন্স যে আপনাকে উপরে ভাসতে হবে, খুব উপরে। মানে স্যারের থিওরি না বলছে স্নেক থিওরি না স্যার, সাপের মতো করে উপরে ভাসতে হবে। আপনি দেখতে পাচ্ছেন স্যার যখন ভেসে গেল তখন কত সহজে এই প্রান্ত থেকে ওখানে গিয়েছিল, আর স্যার যখন ওই স্রোতের বিপরীতে আসতেছে উনি অনেক কষ্ট করে, অনেক বেশ বাধা বিপত্তি অতিক্রম করে তাকে ঘাটে আসা লাগতেছে। স্যার অলরেডি হাতিয়ে গিয়েছে তীব্র স্রোতের কারণে। মানে যতক্ষণ পর্যন্ত আপনি ঘাস ছেড়ে দিচ্ছেন কোনো ব্যাপার না, কি দারুণ শান্তি না? বলে আপনার ঘুম ধরবে। স্যার আপনি যদি একটু স্যার অনুগ্রহ আমাদের বলতেন, এই যে স্রোতের মধ্যে সাঁতার যখন আমরা কাটবো বা স্রোতে যখন নদীতে নামবো, তাহলে কী থিওরি ফলো করতে হবে? প্রথমত যারা প্রাইমারি লেভেলে মানে কেবল সাঁতার শিখছি বা ওই যে ছোটোবেলায় সাঁতারাতাম, মাঝখানে 10-12 বছর সাঁতারাই নেয়, হঠাৎ শ্বশুর বাড়ি বা রিসোর্টে যায় বা ঘুরতে যায়, ওদের পানিতে নামলে প্রথমে কাছেই থাকতে হবে, কোনো মতে দূরে যাওয়া যাবে না। আবার সবসময় তো আর এরকম স্রোত থাকে না, কিন্তু যেটা করতে হবে অল্প একটু এসে স্রোতটা বোঝার চেষ্টা করতে হবে, এই স্রোতটা বোঝার চেষ্টা করতে হবে, করে আবার আপনি পারে গেলেন। মানে এটা এই স্রোতটা এমন পরিমাণ স্রোত আছে পানিতে, যারা মোটামুটি সাঁতার জানে তাদের জন্য কিন্তু মারাত্মক। হ্যাঁ, একেবারে অ্যাডভান্স লেভেল, যারা খুব বেশি সাঁতার জানে, যারা রেগুলার নদীর পাড়ের লোক, যারা প্রত্যেক দিন নদীতে নামে, এবং নদীতে নামে কি নদীতে তারা প্রত্যেক দিনই নামছে, তার মানে কি নদী প্রত্যেক দিনই সে স্রোতটা বুঝতেছে, স্রোতটা কখন বাড়ছে কখন কমছে, ফলে সেই অনুযায়ী সে সাঁতার কাটবে। কিন্তু আমরা হঠাৎ করে যাই নামে যাই আনন্দে উচ্ছ্বসিত হয়ে, নস্টালজিক হয়ে বা নার্সিসাস্ট হয়ে, যে দেখো মাচো আমি পারি, ডোন্ট ডু দিস। আপনি পানিতে নামার আগে ভাববেন 10 বার, তারপরে নামবেন, নামে আবার কতদূর যাবেন সেটাও ভাববেন আবার 20 বার। ওকে, মানে মেন করে একটু করে যেতে হবে, আর তার পাড়ের যে ঘাটগুলো লক্ষ্য রাখতে হবে যে আমি ঘাট সোজা আছি কি নাই। রাইট। আবার এটাও নদীতে স্রোতের সময় যেতে হবে, পুকুরে আবার এটা থাকেন হবে না যে আপনার তো স্রোত আপনার একটু ভেসে নিয়ে যাচ্ছে, একটা পর্যায়ে যায় আপনি তখন সাঁতার কাটবেন বা অ্যাক্টিভ থাকবেন সাঁতারে, তখন বুঝতে পারবেন যে আপনি কোথায় গেছেন। ফলে আপনাকে ঘাটটাকে মেনটেন রাখতে হবে, কিছুক্ষণ পর ঘাটের দিকে তাকাতে হবে যে আপনি ঘাটের দিকে চলে যাচ্ছেন কিনা, স্রোত আপনি টেনে নিয়ে যাচ্ছে কিনা। তো আমাদের এই নৈসর্গিক পরিবেশটা দেখান। ও আচ্ছা, আমাদের আমরা স্যারের নেতৃত্বে আমাদের একটা আত্রাই সাঁতার সমাজ রয়েছে, ওই সাঁতার সমাজের ব্যানারে আমরা নিয়মিত আসি না স্যার, যদিও বা স্যার মাঝে মাঝে এককভাবে আসা হয় স্যারের,
একই বেশি তো আসছে। ঈদের পরে আজকে আমি প্রথম নদীপুরে আসলাম, এসে আমি স্যারের সাথে যোগদান করেছি আমি, এবং খুব সুন্দর মনোরম একটা পরিবেশ, যেই পরিবেশে আমরা সাঁতার কাটা হয় আমাদের। তো এখানে আপনারা যে আসেন, আর আসলে আপনাদের প্রাণটা জুড়াই যাবে। আমরা অনেকেই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা দূর দূরান্তের রিসোর্টে গিয়ে স্যার আমরা সাঁতার কাটি স্যার, টাকা খরচ করি, ঠিক না স্যার? আমার এর থেকেও সুন্দর পরিবেশে আমরা আপনারা এই আত্রাই সাঁতার সমাজের ব্যানারে এসে আমরা ফ্রিতে আপনার সাঁতার কাটতে পারবেন এবং দেহ মনকে আপনার সুস্থ সবল রাখতে পারবেন। এই যে আমাদের চারপাশে অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশের গাছ, এখানে হরেক রকমের গাছ পাবেন আপনারা, ঔষধ গাছ থেকে শুরু করে ফুলের গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ পাবেন। এই নদী চলছেই তো চলছেই। স্যার একটু অনুগ্রহপূর্বক স্যার আত্রাই নদী সম্পর্কে যে একটু বলতেন স্যার আমাদের দর্শকদের, যে আত্রাই নদীর উৎপত্তি এবং শেষ কোথায়, বা এর পরিব্যাপ্তি কত দূর? আত্রাই, এটা আরেক নাম অত্রয়ী। এটা বরেন্দ্র ভূমির একটা অন্যতম নদী, মূল নদী বলা যেতে পারে বরেন্দ্র ভূমি। আরেকটা আছে পুনর্ভবা, এটা আত্রাই। আরেকটা ওই পুরো পাশে আছে আবার করতোয়া। মাঝখান দিয়ে আমাদের এই আত্রাইটা গেছে। আত্রাইটা মধ্যযুগ বা যেটা ছিল, আত্রাইটা মনে হয় একসময় আমি যতটুকু জানছি বা পড়া, যতটুকু আমি খুঁজছি, যতটুকু আমি রেফারেন্সগুলো পেয়েছি, এই যে একটা পাখি দেখেন, পাখিটা এই যে সুন্দর একটা পাখির ডাক, পাখি আপনি দেখতে পাচ্ছেন না আমি জানি না, খুব সুন্দর পাখির ডাক। কাল থেকে ডাকছে কি একটা কাল। ওই যে একটা পাখি, ওই যে আপনি দেখতে পাচ্ছেন না, ওই যে এই যে আমার নখ বরাবর পাখিটা দেখা যাচ্ছে। তো এখানে এটা না, এটা তো ফিঙে। স্যার, আচ্ছা ওই পাখিটা কোথায় স্যার? এটা আমি কাল থেকে খুঁজতে পাচ্ছি না, তো লুকায় থাকছে এটা। আরে ও শুরু করবে, আমার তাকাচ্ছি তো ও বন্ধ করে দিচ্ছি। পাখি খুব স্মার্ট, ওর দিকে আমার নজর দিচ্ছি, ও বুঝতে পারছে যে আত্রাইটা যতটুকু আমি পড়ছি, যতটুকু আমি খুঁজে পেয়েছি আর কি। আমি খুঁজেছি আসলে অনেকই, পুস্তকে খুঁজেছি, বই, তারপরে অনলাইনে খুঁজেছি, অনলাইন ম্যাপে। তো এটা একসময় নাকি তিস্তার সঙ্গে কানেক্টেড ছিল, কিন্তু পরবর্তীতে তিস্তার গতিপথ চেঞ্জ হয়ে যায় কোনো এক ভূমিকম্প বা ইত্যাদি ইত্যাদি কারণে, প্রভৃতির কারণে। ফলে এটা আর তিস্তার সঙ্গে কানেক্টেড না। এটা লালমনিরহাট, আমি ম্যাপে আমি গিয়েছি, গুগল ম্যাপে উজানে যেতে 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 দেখি যে এটা একটা সময় যায় ওই দিনাজপুর পার হয়ে যে একটা জায়গায় যায়, নীলফামারী ওই জায়গাগুলো বা লালমনিরহাটের জায়গাগুলায়, নীলফামারী ওই জায়গাগুলো যায়, একটা জলাভূমিতে যায়, নদীটা ছোটো হয়ে অনেক ভাগ হয়ে গেছে। আর এটা দিনাজপুর গেছে, দিনাজপুর, তারপরে ইন্ডিয়া ঢুকছে দিনাজপুরের দিক দিয়ে, তারপরে আবার এসে আবার বাংলাদেশে ঢুকছে। আর এই নদীর পাড়েই হলো একটা বড় উল্লেখযোগ্য শহর বালুরঘাট, দিনাজপুরের পশ্চিম দিনাজপুর বা উত্তর দিনাজপুর, যে ভারতের যে দিনাজপুরের অংশটা, সেটা মহকুমা টাউন, বড় একটা টাউন। মানে বালুরঘাটে আত্রা নদী সবচেয়ে বড় শহর কিন্তু ইন্ডিয়ার মধ্যেই পড়ছে, এটা বালুরঘাট। গিয়েছি, আমার একমাত্র দেখা বিদেশি শহর বালুরঘাট। সত্যজিৎ রায়ের বালুরঘাট কি এর পাশে হিলির? না, হিলিটা ওদিকে চলে, বালুরঘাট জাস্ট এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরো ওদিকে চলে, উত্তরে চলে গেল। বালুরঘাট জাস্ট এখানে, এখান থেকে খুব 25 কিলোমিটার, 25-30 কিলোমিটার, অর্থাৎ একদম কাছেই। একদম কাছে। আর বালুরঘাটের আরেকটা সত্যজিৎ রায়ের একটা সিনেমা আছে প্রতিদ্বন্দ্বীর শেষ যে সিকোয়েন্সটা, ওটাতে নায়ক বালুরঘাট শহর আসে আর কি, ওখানেই সিনেমাটা শেষ হয়। আর আমারও দেখা একমাত্র বিদেশি শহর বালুরঘাট। এই আত্রাই সবচেয়ে বড় শহর আসলে ওই বালুরঘাটই পড়বে, সেটা পড়ছে ভারতের। তারপরে আসার পরে এদিক দিয়ে এই নওগাঁ মধ্যে পুরাটাই নওগাঁ মধ্যে গেছে, যে আত্রাই নামে একটা উপজেলাও আছে। আত্রাই নদীর নামে একটা নওগাঁ জেলার একটা উপজেলা আছে, সেইখানে যায় আবার নদীটা আবার ওই জটিল রূপ নিয়ে এটা চলন বিলে পড়ছে। চলন বিলে অনেক নদী গুমাই টুমাই, ওই যে মামুন শাহ যেখানে বাসা, ওগুলাতে যায় অনেক পেঁচায় পুছায়, এই নদী অনেক নদীর সঙ্গে মিশ হয়েছে। তারপরে রাজশাহীর যে নৌহাটা আছে, বড়নই নদীও আসে আত্রা নদীতে পড়ছে। পরে মূলত আত্রা নদীটা চলন বিলের মূল নদী এটা, এবং চলন বিলের যে পানি সাপ্লাই, এই যে পানিটা যাচ্ছে, পানিটা কয়েকদিন আগে ওই ঘাট পর্যন্ত পানি ছিল, পানিটা কমছে, মানে পানিটা খুব বেশি স্পিড এখন, তার মানে ঘাটির দিকে পানিটা বেশি টানছে,
পানিটা কিন্তু আলটিমেটলি যাচ্ছে চলন বিলে, চলন বিল আছে। চলন বিল ভরতেই যাচ্ছে আত্রাই। ওকে, এই আর পানিটা আসতেছে স্যার কোথা থেকে, দিনাজপুর থেকে? হ্যাঁ, দিনাজপুর বা আরও ওই যে নীলফামারী এই জলাভূমিগুলো থেকে পানিটা আসতেছে। আর তো ইন্ডিয়া ভরতে কোনো বিভিন্ন জায়গাতে খাল বিল এগুলাতে আবার কানেক্টেড হয়েছে, নদীতে বিল টিলগুলো কানেক্টেড হয় যখন ওই গ্রামের পানি, মাঠের পানি, ক্ষেতের পানি, এগুলো তো আলটিমেটলি খাল হিসেবে, তো নদীর একটা খাল, তো ড্রেনেজ সিস্টেম, তো আলটিমেটলি নদী কিন্তু একটা ড্রেনেজ, প্রাকৃতিক ড্রেন। সেই আশেপাশে গ্রাম, তারপরে বিল, খাল, এগুলা পানিগুলো সব এসে পড়ে। এইগুলো আত্রাই। আর আত্রাই নদীর মাছ খুব স্বাদ। আত্রাই নদীর মাছ একটু আগে অবশ্য একটা মাঝি হলো, তার জাল দিয়ে মাছ ধরার জন্য এখানে নদী নেমেছিল, আপনার দেখাতে পারতেছি না। তো আত্রাই নদী স্যার একটা বৈশিষ্ট্য, আমাদের ওইদিকে স্যার তিস্তা নদী বা অন্য ব্রহ্মপুত্র নদী, বিশাল বিশাল নদী, চারপাশে গাছ টাছ এমন কিছু নাই, চর টর বাড়ি ঘর, কিন্তু এখানে স্যার দেখা যাচ্ছে দুই পারেই সুন্দর একটা বনের মতো, মানে নদীটা যেদিকেই গিয়েছে স্যার দুই পারেই সুন্দর গাছ টাছ যে ভর্তি, একটা মনে হয়েছে মিনি একটা ছোটখাটো একটা বন, হ্যাঁ, সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য একটা গড়ে উঠছে নদীর দুপারেই। আসলে আপনাদের ওইদিকে মনে হয় মাটির গঠনটা তো অন্যরকম, আপনাদের ওইদিকে মনে হয় বালুর মাটিটা পরিমাণ বেশি, এখানে হ্যাঁ, বরেন্দ্র right, ভূমি right, হওয়াতে নদীর দুই পারের মাটিগুলো খুব শক্ত, বা বরেন্দ্র ভূমি যেটা মাটি, হার্ড বরেন্দ্র ভূমিও আছে এখানে। ফলে নদীটা পাশগুলা খুব স্থায়ীভাবে গ্রাম আছে, স্থায়ী গ্রাম, ওগুলো স্থায়ী গ্রাম, স্থায়ী গ্রাম অনেক সমৃদ্ধ জনপদ একসময় ছিল। এই নদীর ধার দিয়ে যখন নদীর কেন্দ্রিক যখন ব্যবসা বাণিজ্য ছিল, তখন এখানে বড় বড় হাটগুলা ছিল। আমি গিয়েছি ওই চলন বিল ওই সাইডে, নাটোরের জায়গা চলন বিলের মধ্যে পড়ছে, গুরুদাসপুর, তারপরে সিংড়ার কলম গ্রাম, নাম করা গ্রাম, এগুলো বড় বড় গ্রাম। তো ওগুলোতে যাই আমি শুনছি কলম গ্রামে, গ্রামের মধ্যে বিলের মধ্যে চলন, গ্রামের মধ্যে কলম, বাংলাদেশ সবচেয়ে মোটামুটি বড় একটা গ্রামের মধ্যে অন্যতম, যেমন বানিয়াচং আছে না একটা। তো ওখানে যারা বলছি যে ওখানকার যারা একটু পুরাতন লোক, প্রাচীন লোক, তারা কিন্তু এখানকার আমাদের যে রাঙামাটি হাট, তারপরে এই কাটামারি হাট, তারপরে মহিষবাজার হাট, এই হাটগুলো চিনে ওরা। মানে ওরা একসময় এই নদী দিয়ে আসে, তারা ধান কিনতো, ধান নিয়ে যেত, আবার ওই দিক থেকে আবার সিরাজগঞ্জের দিক থেকে আবার এত দূরে আসছো স্যার ধান কেনার জন্য? আসতে হবে তো, কারণ এই ধান তো, ধানের কিন্তু উচ্চভূমি কিন্তু এই বরেন্দ্র ভূমি। এটা আমরা সন্ধ্যাকর নন্দীর ইয়েতেও পাই, রামচরিত যেটা সন্ধ্যাকর নন্দী, এটা এই রামের রাম না, এটা রাম হলো পাল সম্রাট রামচরিত সন্ধ্যাকর নন্দী, এটা ওইটা থেকে আবার বরেন্দ্র ভূমির সময় এই পালদের একটা পাই আর কি, মানে ছোটো ছোটো গল্পগুলো পাই বা এই কাব্যগ্রন্থে। ওখানেও কিন্তু এই বরেন্দ্রভূমি কিন্তু ধান উৎপাদন, একটা ধান চাষ একটা বড় একটা জায়গা, ধানের কিন্তু একটা বড় একটা এটা উৎপাদন কেন্দ্র। স্যার এই যে নওগাঁ অঞ্চলে যে আমরা অনেক বড় বড় প্রত্নতাত্ত্বিক অনেক স্থান দেখা যায়, পাহাড়পুর, তারপরে জগদ্দল বিহার, এবং অনেক রাজাদের গল্প শোনা যায় এখানে, ঠিক আছে স্যার? এখানে স্যার রাজারা এসে বা মানে এত এখানে মানে তাদের আবাস গড়ে ওঠার কারণটা কি স্যার? আবাস গড়ে ওঠার কারণ, এটা তো আসলে কারণ অবশ্যই আছে, ধান টান হতো, যোগাযোগ ভালো ছিল, ইভেন রবীন্দ্রনাথ ঠাকুরও তো এই নওগাঁ অঞ্চলে আসছিল, ঠিক আছে, প্রতিষ্ঠায়। অনেক পরের ঘটনা। আপনার পাল থেকে জাম দিয়ে রবীন্দ্রনাথ আসলে তো মাঝখানে তো প্রায় আপনার 1000 বছর একটা গ্যাপ থেকে যাচ্ছে। সেই মানে যদি আমার ধর্মপালের পাহাড়পুর, ওটা 870, আর রবীন্দ্রনাথ চলে আসলেন 1900, মানে প্রায় 1000 বছর একটা গ্যাপ। তো এই রবীন্দ্রনাথ থেকে শুরু করে এই ধর্মপাল পর্যন্ত এটা কিন্তু বিশাল একটা গ্যাপ, এবং ওই সময়ও কিন্তু এই বরেন্দ্রভূমি খুব সমৃদ্ধ ছিল, মূলত মনে হয় ধানের জন্যই, এবং যোগাযোগও খুব ভালো। নদীগুলো তখন তো নদী খুব আরও কী ছিল, চালু ছিল, নদী বন্দরগুলান, নদী যোগাযোগ, আত্রাই, পুনর্ভবা, ওইদিকে করতোয়া, এগুলো সব তো খুব মানে বড় বড় নদী। এগুলো তো প্রাচীন যে মধ্যযুগে বা প্রাচীন যুগে যে যেগুলো পাওয়া যায়, নাম পাওয়া যায়। তো আমরা শেষ করি স্যার। ধন্যবাদ আমাদের নদীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক, এবং স্যার হচ্ছে আমাদের সম্পাদকও বটে, এবং স্যার সবথেকে বড় কথা, স্যার একজন খুব ভ্রমণ পিপাসু মানুষ, যার জানার আগ্রহ, প্রচুর জানার আগ্রহ। উনি অলরেডি নদীপুরে একটা আলোড়ন তৈরি করেছে, সাইকেল নিয়ে নদীপুর থেকে